ঈদের আনন্দ, আড্ডা আর ঘোরাঘুরি শেষে যান্ত্রিক শহরটা আবার জেগে উঠেছে। গ্রাম থেকে ফেরা মানুষের ভিড়, বাসের হর্ন আর চিরচেনা ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার আড়ালেই কি কোনো ছায়া আপনার পিছু নিয়েছে? ছুটির আমেজ শেষ না হতেই অন্ধকারের বাসিন্দারা কি আবার ফিরে এসছে তাদের পুরনো ঠিকানায়? আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমি আপনাদের সাথে আছি আরজু ফারহান, আর আপনারা শুনছেন ভয়ের জগৎ। ঈদের এই ছুটির রেশ কাটতে না কাটতেই আজ রাতে আমি আপনাদের শোনাবো এমন কয়েকটি কাহিনী যা শোনার পর একা ঘরে ঘুমানোর সাহস হারাবেন আপনিও। আজকে প্রথম ঘটনাটি আমরা চলে যাব নিঝুম রাতের অবিশ্বস্ত জমিদার বাড়িতে, যেখানে বেজে ওঠে এক অজানা কল, যে কলের উপাস থেকে নিজেরই কণ্ঠস্বর আপনাকে মৃত্যু সংবাদ দেবে। আর দ্বিতীয় ঘটনাটি, সেটি আরও ভয়ানক। হাসপাতালের মর্গের সেই জমাট বাঁধা অন্ধকার, যেখানে লাশেরাও জেগে ওঠে এক রক্তের অক্ষরে লেখা ডায়েরির টানে। আজ রাতে কেউ নিরাপদ নয়। ছুটি শেষ, কিন্তু ভয় কি আদৌ শেষ? কান পেতে শুনুন, শব্দগুলো আপনার খুব কাছেই। তৈরি তো অন্ধকারের এই দীর্ঘ যাত্রায়? শুরু করছি আজকের বিশেষ পর্ব, ভয়ের জগৎ। সঙ্গে থাকুন যদি সাহস থাকে। প্রথম ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন উম্মে তাবাসসুম। সোনি যে লিখেছেন, আমি ওটি পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। গ্রামের বাড়ি থেকে শহরে ফেরার পথে আরিয়ানের গাড়িটা মাঝ রাস্তায় বিকল হয়ে যায়। চারপাশটা ঘন জঙ্গলে ঘেরা আর নিঝুম অন্ধকার। মোবাইলের নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না। আরিয়ান ভাবলো একটু সামনে হাঁটলে হয়তো কোনো ঘর বাড়ি পাওয়া যাবে। কিছুক্ষণ হাঁটার পর সে দেখতে পেল পুরোনো আমলের একটা বিশাল জমিদার বাড়ি। বাড়ির গেটটা অর্ধেক খোলা। অদ্ভুত ব্যাপার হলো, এত রাতেও গেটের সামনে একটা ল্যাম্পপোস্ট জ্বলছে, তবে তার আলোটা বারবার কাঁপছে। আরিয়ান ভেতরে ঢুকলো সাহায্যের আশায়। বাড়ির ভেতরে ঢুকতেই এক অদ্ভুত পচা গন্ধ তার নাকে এলো, ঠিক যেন কোনো মরা পশুর গন্ধ। ড্রয়িং রুমে পা রাখতেই আরিয়ানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা আননোন নাম্বার। ভয়ে ভয়ে ফোনটা দৌড়লো আরিয়ান। উপাস থেকে কোনো কথা নেই, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। হঠাৎ একটা ফিসফিসে গলায় কেউ বলে উঠল, ফিরে যাও, ও আসছে। আরিয়ান ঘাবড়ে গিয়ে ফোনটা কেটে দিল। সে বেরিয়ে আসতে চাইল, কিন্তু দেখলো যে দরজা দিয়ে ঢুকেছিল সেটা এখন ভেতর থেকে তালাবদ্ধ। অথচ সে জানতো দরজাটা খোলা ছিল। তখনই সিঁড়ির ওপর থেকে খটখট শব্দ ভেসে এলো। মনে হচ্ছে কেউ একজন কাঠের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। সে টর্চ জ্বালাতেই দেখলো সিঁড়ির মাঝপথে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা ফ্রক, কিন্তু মুখটা ছায়া ঢাকা। আরিয়ান জিজ্ঞেস করলো, মা, তোমার বাবা মা কোথায়? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু হাত দিয়ে ওপরের ঘরের দিকে ইশারা করলো। আরিয়ান যেন সম্মোহিতের মতো ওপরের দিকে হাঁটা শুরু করলো। ওপরের ঘরে গিয়ে সে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। ঘরের মাঝখানে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। ডায়েরির পাতায় পাতায় রক্তের ছোপ। সেখানে লেখা ছিল, এই বাড়িতে যে পা রাখবে সে আর জীবিত ফিরবে না। আমরা সবাই এখন এই দেয়ালের ভেতরে বন্দি। হঠাৎ পেছনের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। আরিয়ানের ফোন আবার বেজে উঠল। এবার সে লাউড স্পিকার দিল। ওপাশ থেকে বেশি এলো তার নিজেরই কণ্ঠস্বর। ফোনের উপাস থেকে আরিয়ান নিজেই বলছে নিজেকে, পেছনে তাকাও আরিয়ান, আমি তোমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছি। আরিয়ান ধীরে ধীরে পেছনে ফিরল। দেখলো সেই ছোট্ট মেয়েটি এখন আর ছোট্ট নেই। তার মুখটা বিভৎসভাবে পুড়ে গেছে, চোখের জায়গায় শুধু গভীর গর্ত। সে এক অমানসিক চিৎকার দিয়ে আরিয়ানের দিকে তেড়ে এলো। পরদিন সকালে পুলিশ সেই বাড়ি থেকে আরিয়ানের গাড়িটা উদ্ধার করলেও আরিয়ানের কোনো হদিস পাওয়া যায়নি। শুধু তার ফোনটা ড্রয়িং রুমের মেঝেতে পড়েছিল। আশ্চর্যের বিষয় হলো, ফোনের কল হিস্ট্রিতে কোনো ইনকামিং কল ছিল না, বরং দেখা গেছে আরিয়ান নিজেই নিজেকে বারবার ফোন করেছিল। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি।
আচ্ছা প্রিয় দর্শক, আপনাদের আশেপাশেও কেমন কোনো পুরনো বাড়ি আছে? সাবধান, হয়তো আজ রাতে আপনার ফোনেও কোনো অজানা কল আসতে পারে। আজকের মতো আমরা আমাদের দ্বিতীয় গল্পে যাচ্ছি। দ্বিতীয় গল্প না, আসলে ঘটনায় যাচ্ছি। দ্বিতীয় ঘটনাটা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম এমডি তামিম ভুঁইয়া। উনি যেও লিখেছেন আমি সে বই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি শুরু হয় প্রায় বছর দুয়েক আগে। শুভ তখন নতুন নতুন মর্গের অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে। মর্গের পরিবেশটা দিনের বেলা তো ভারী হয়ে থাকে, আর রাতের বেলা সেখানে ডিউটি করা মানেই লোহার কলিজা থাকা। সেদিন রাত 12টার দিকে একটি বিশেষ কেস আসে, এক তরুণীর লাশ, যাকে কোনো এক নির্জন জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, অথচ তার চোখ দুটো ছিল একদম সাদা, যেন কলিজা ফেটে সে মারা গেছে। পুলিশ যখন বডিটা মর্গে রেখে গেল, তখন শুভর ডিউটি শুরু মাত্র হলো। মর্গের ফ্রিজারগুলোতে জায়গা খুব কম থাকায় বডিটা বাইরের একটি টেবিলে রাখা হয়েছিল, সাদা কাপড় দিয়ে ঢাকা। শুভ তখন তার ছোট্ট কেবিনে বসে চা খাচ্ছিল। হঠাৎ তার মনে হলো মর্গের ভেতর কেউ হাঁটছে ধীর পায়ে, টপ টপ টপ, যেন ভিজে পায়ে কেউ মেঝেতে হাঁটছে। শুভ ভাবলো হয়তো কোনো ট্যাপ থেকে পানি পড়ছে। সে টর্চ নিয়ে ভেতরে গেল, মেঝেতে পানির দাগ দেখতে পেল, কিন্তু ট্যাপ একদম শুকনা। পানির দাগগুলো অনুসরণ করে সে যখন সেই তরুণীর লাশের কাছে পৌঁছালো, দেখলো লাশের ঢাকা দেওয়া কাপড়টা অর্ধেক মেঝেতে পড়ে আছে, আর লাশটার হাতটা যেন একটু নড়ে উঠল। শুভ নিজেকে বোঝালো, না, এটা স্নায়বিক কোনো রিফ্লেক্স হতে পারে। সে আবার কাপড়টা টেনে লাশ ডেকে দিয়ে নিজের ঘরে ফিরে এলো। কিন্তু ঠিক 10 মিনিট পর তার কানে এলো এক অমানসিক গঙ্গানি, ঠিক যেন কেউ শ্বাস নিতে পারছে না। সে আবার যখন মর্গে ঢুকলো, দেখলো সেই তরুণী টেবিলের উপর উঠে বসে আছে। তার সাদা চোখ দুটো দিয়ে সে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ ভয় চিৎকার করতে পারলো না, তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। তরুণটা তার ফ্যাকাশে হাতটা বাড়িয়ে দিল এবং ফিসফিসিয়ে বলল, সে আসছে, ও আমাকে ছেড়ে দেয়নি, ও এখানেই আছে। হঠাৎ মর্গের সবগুলো বাতি একসাথে নেমে গেল। ঘোর অন্ধকারে শুভ শুনতে পেল ভারী কোনো কিছু টানার শব্দ, ঠিক যেমন একটা ভারী বস্তাকে কেউ টেনে নিয়ে যায়। সে পকেট থেকে মোবাইলটা বের করলো, ফ্ল্যাশ লাইট জ্বালাতেই দেখলো সেই তরুণীর লাশটি এখন আর টেবিলে নেই, সেটি ঘরের এক কোণে পড়ে আছে, আর তার উপরে ঝুঁকে আছে এক বিশাল আকৃতির ছায়া। সেই ছায়াটার চেহারা মানুষের মতো নয়, তার মুখটা লম্বাটে, গায়ের চামড়া ঝুলছে, আর তার পিঠের দিক থেকে একটা কালো ধোঁয়া বেরোচ্ছে। সেই সত্তাটি ধীরে ধীরে শুভর দিকে মুখ ফেরাল। তার হাসিতে কোনো শব্দ নেই, শুধু দাঁতের গর্জনের এক বিভৎস আওয়াজ। শুভ দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু সে দেখলো মর্গের দরজাটা গলে যাওয়া মোমের মতো বন্ধ হয়ে গেল। সে বুঝতে পারলো সে বাস্তব জগতে নেই, সে এখন এক অশুভ শক্তির মায়াজালে আটকে গেছে। সেই ছায়াটি যখন তার একদম কাছে চলে এলো, শুভ শেষবারের মতো দেখলো তার পায়ের কাছে একটি ডায়েরি পড়ে আছে। ডায়েরির পাতায় তার নিজের নাম লেখা এবং তারিখ দেওয়া আছে আজকের। পরদিন সকালে হাসপাতালের কর্মীরা যখন মর্গ খোলে, তারা শুভকে অচেতন অবস্থায় দেখতে পায়। শুভর শরীরে কোনো আঘাত ছিল না, কিন্তু তার চুলগুলো রাতারাতি সাদা হয়ে গিয়েছিল। সেই তরুণীর লাশটি কিন্তু আগের জায়গাতেই ছিল, যেন নড়াচড়াও করেনি কখনো। তবে শুভর মুঠোর ভেতর থেকে পুলিশ একটা পুরনো কাগজ উদ্ধার করে। সেখানে শুধু একটি বাক্য লেখা ছিল, পরের পালা তোমার। আচ্ছা বন্ধুরা, গল্পটা কি শুধু ভ্রম ছিল, নাকি সেই অশুভ সত্তাটি আজও সেই মর্গের অন্ধকার কোণে লুকিয়ে আছে? যারা আজ রাতে একা ঘুমাচ্ছেন, একবার দেখে নিন আপনার বিছানার নিচে কেউ লুকিয়ে নেই তো। আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই, তাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই, যেহেতু আমাদের শোটা এখন পর্যন্ত আপনারা কন্টিনিউ করতেছেন, তারা নিশ্চিতভাবে আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন সদস্য, আমি আশা করি। আর আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন সদস্য যারা হন নাই এখন পর্যন্ত, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন।
ভালো লাগলে একটা লাইক করবেন, কেমন লাগলো সেটা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর হচ্ছে গিয়ে আপনারা যারা এখনও ভিডিওটা শেয়ার করেন না, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকের টাইম লাইনে রেখে দিবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান, ঘটনা পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম RJ ফারহান 8 এবং আরেকটা পেজ RJ জীবন। দুটো পেজের লিঙ্ক আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা আপনার চাইলে আমাদেরকে আপনাদের ঘটনা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো mushfikurfarhansfans888@gmail.com। আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম নাবিলা রহমান। শুনি যে লিখেছেন, আমি ওটি সে বই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছে। ঘটনাটি যার সাথে ঘটে তার নাম অয়ন। তার দাদুর মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির হিসেব মেলাতে নিজামপুরে যায়। বাড়িটা প্রায় 100 বছরের পুরনো, লোনা ধরা দেয়াল আর শেওড়া পড়া উঠান। গ্রামের মানুষ ওই বাড়ির ছায়াও মানায় না। অয়ন যখন প্রথম দিন বাড়িতে ঢুকলো, গ্রামের এক বৃদ্ধ তাকে সতর্ক করে বলেছিল, বাবা, সূর্য ডোবার পর দোতলার দক্ষিণ দিকের ঘরটায় যেও না, ওখানে দাদুভাই আজও বসে থাকেন। অয়ন এসব কুসংস্কারে বিশ্বাস করতো না। সে দোতলার সেই ঘরটাতেই থাকার সিদ্ধান্ত নিল। ঘরে ঢুকেই সে এক অদ্ভুত গন্ধ পেল, ঠিক যেন অনেক পুরনো পচা কাগজ আর চন্দনের মিশ্রণ। ঘরের কোনো একটা পুরনো কাঠের আলমারি, যার ভেতরে পাওয়া গেল দাদুর হাতে লেখা একটা ডায়েরি। প্রথম রাতে অয়ন ডায়েরিটা পড়তে শুরু করলো। ডায়েরির পাতায় দাদু লিখেছেন, আজ অমাবস্যা, ওরা আবার এসছে। জানলার ওপাশে 3টি ছায়া দাঁড়িয়ে আছে। ওরা আমার আত্মাকে চাইছে, কিন্তু আমি ওদের আটকে রেখেছি এই ডায়েরির পাতায়। অয়ন ভাবলো দাদু হয়তো শেষ বয়সে মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। কিন্তু রাত ঠিক 2:45 তার জানলার কাচ খটখট করে কেঁপে উঠল। অয়ন টর্চ জ্বালাতেই দেখলো জানলার ওপাশে কোনো মানুষ নেই, কিন্তু কাচের ওপর 3টি কালো হাতের ছাপ ভেসে উঠছে, ঠিক যেন কেউ ভেতর থেকে নয়, বাইরে থেকে কাজটা ধরার চেষ্টা করছে। অথচ ঘরটা দোতলায়, আর জানলার বাইরে কোনো কার্নিশ বা দাঁড়ানোর জায়গা নেই। সেদিন রাতে অয়ন শুনতে পেল তার খাটের নিচে কেউ যেন আঁচড়াচ্ছে, খস খস খস, যেন ধারালো নখ দিয়ে কাঠের ওপর কেউ নাম লিখছে। তৃতীয় রাতে অয়ন ঠিক করলো সে সারা রাত জেগে থাকবে। সে দেখলো ঘরের মাঝখানে রাখা আয়নাটা ধীরে ধীরে ঘোলাটে হয়ে যাচ্ছে। আয়নাটা ভেতর থেকে তার দাদুর অবয়ব ফুটে উঠলো। দাদুর মুখটা বিভৎসভাবে বাঁকানো, আর চোখ দিয়ে টপ টপ করে কালো রক্ত পড়ছে। দাদু আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে অয়নকে ডাকছেন। ঠিক তখনই অয়ন লক্ষ্য করলো ডায়েরির শেষ পাতাটি সাদা, কিন্তু সেখানে ধীরে ধীরে রক্তের অক্ষরে লেখাও ফুটে উঠছে, অয়ন, তুমি কেন এলে? ওরা এখন তোমাকে পাবে। হঠাৎ সারা বাড়ির আলো নিভে গেল। অয়ন অনুভব করলো তার ঘাড়ের কাছে কেউ খুব ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সে পেছনের দিকে তাকাতেই দেখলো তার দাদুর সেই মৃতদেহটা ঘরের কোণে দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল হয়ে। দাদুর হাতে একটা তান্ত্রিক মালা, আর তিনি বিড়বিড় করে বলছেন, এবার তোমার পালা, এবার তোমার পালা। অয়ন দৌড়ে ঘর থেকে বের হতে চাইল, কিন্তু দেখলো সিঁড়িগুলো যেন শেষই হচ্ছে না। সে যত নিচে নামছে তত যেন আরো গভীর তলে যাচ্ছে। হঠাৎ সে দেখলো সে আবার সেই দক্ষিণ দিকের ঘরেই ফিরে এসছে। সেখানে সে দেখলো তার নিজের শরীরটা বিছানায় শুয়ে আছে, আর দাদু তার মাথার কাছে বসে ডায়েরিতে কিছু লিখছেন। অয়ন চিৎকার করতে চাইলো, কিন্তু দেখলো তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। সে বুঝতে পারলো সে আর জীবিত নেই। তার আত্মাকে দাদু সেই ডায়েরির পাতায় বন্দি করে ফেলেছেন, যাতে দাদু নিজে মুক্তি পান। পরদিন সকালে গ্রামের মানুষটা অয়নকে উদ্ধার করে, কিন্তু সে তখন পুরোপুরি পাথর হয়ে গেছে। সে কাউকেই চিনতে পারছেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে, ডায়েরিটা পড়াও, ডায়েরিটা পড়াও। বন্ধুরা, অয়ন আজও একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? সেই ডায়েরিটা পুলিশ বা গ্রামবাসী কেউ খুঁজে পায়নি। অনেকে বলে ডায়েরিটা এখন অন্য কারো হাতে পড়েছে,
আর সেখানে অয়নের নামটা রক্তের অক্ষরে জল করছে। সাবধান, আপনার কাছেও কি এমন কোনো পুরনো ডায়েরি বা বই আছে? একবার খুলে দেখুন তো সেখানে নতুন কোনো নাম লেখা হচ্ছে কিনা। আজকের মতো বিদায় নিব ভয়ের জগৎ থেকে। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেন, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকের টাইমলাইনে রেখে দেবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, কেমন লাগলো সেটা জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আর যদি আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন সদস্য হতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনিও হয়ে যেতে পারবেন আমাদের ভয়ের জগৎ ফ্যামিলির একজন সদস্য। আরেকটা কথা, আপনারা যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান এবং আরেকটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অথবা আপনি যদি চান আমাদেরকে আপনার ঘটনা ইমেল করে পাঠাবেন, সেইটাও পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো mushfikurfarhansfans888@gmail.com। অথবা আপনি যদি চান আপনি গিয়ে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।